হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি দুটি টেস্টি রেসিপি নিয়ে। শীতকালে স্পেশাল মটরশুঁটি দিয়ে পরোটা রেসিপি আর সঙ্গে নতুন আলু দিয়ে আলুর দম। খুবই টেস্টি দুটি রেসিপি, চলুন তাহলে বানিয়ে নিই। প্রথমে আটা এবং ময়দা হাফ হাফ নিয়ে নিয়েছি। এখানে যে কাপ মেজার করে আমি ময়দা নিয়েছি সেই কাপেরই 1 কাপ আটা নিয়েছি। এরপর অল্প লবণ দিয়ে দেব এবং আটা ভালো করে মেখে নেব। এখানে আটা মাখানোর জন্য আমি নর্মাল জলের ব্যবহার করব। এখানে যে জল নিচ্ছি সেই জলের পরিমাপটা 1 কাপই আছে। এখানে 2 কাপ আটা ময়দা মিলিয়ে হয়েছে এবং জলের পরিমাণ 1 কাপ দিয়েই ভালো মতন মাখানো হয়ে যাবে। যদি প্রয়োজন হয় অল্প মেশাতে পারেন জল, তবে আমার মনে হয় এর থেকে বেশি লাগার দরকার নেই। এরপর ভালো মতন হাতের সাহায্যে মেখে নেব, যেরকম আমরা রুটির ডো মাখাই সেইভাবেই মেখে নিয়েছি। আর এদিকে কড়াইশুঁটি আমি ভালো মতন বেছে ধুয়ে নিয়েছি। এবার কড়াইশুঁটির কিছুটা অংশ আমি তুলে রাখবো আলুর দমের জন্য, আর বাকিটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করব। এখানে মিক্সিং জারের মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা এবং অল্প আদার টুকরো দেব। এখানে 4 টুকরো ছোট আদা দিলাম, প্রায় 1 ইঞ্চি পরিমাণে আদা দিয়েছি। এইভাবে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তবে একেবারে মিহি নয়, কিছুটা দানা দানা থাকবে এবং 2-1টা গোটাও থাকতে পারে। এইভাবে আমি ব্লেন্ড করেছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি এই মটরশুঁটি পুরটা বানানোর জন্য। এখানে আমি সর্ষের তেলে বানাচ্ছি। সর্ষের তেলের মধ্যে অল্প হিং দিয়ে দেব, ওই 1/4 টিস্পুন মতন দিলাম। এরপর হিংটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে অল্প মৌরি এবং অল্প গোটা জিরা দিচ্ছি, এটাও ওই 1/4 টিস্পুন পরিমাণেই দিলাম। এরপর এটা ভালো মতন গরম হলে এর মধ্যে আমি কড়াইশুঁটি যে পুরটা বানাবো তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো মতন এটাকে মিলিয়ে নেব এবং এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প লবণ দেব। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা একটু মিষ্টি খেতে হলেই ভালো লাগে, তাই অল্প পরিমাণে লবণ দিলাম এবং অল্প চিনিও দিলাম। এরপর খুব ভালো মতন মিশিয়ে নেব, আবারও কিছুটা ড্রাই করে ভেজে নেব। এরপর কিছুটা মশলা দেব। এখানে আমি একটি গুঁড়ো মশলা দিচ্ছি, আপনারা চাইলে শুধু জিরেও দিতে পারেন। আমি এখানে জিরে, ধনে এবং পানমুড়ি একসঙ্গে গুঁড়ো করা ছিল এবং সঙ্গে শুকনো লঙ্কাও ছিল, সেটা আমি দিলাম। এরপর কিছুটা দিয়ে দিলাম বেসন। বেসনের পরিবর্তে ছোলার ছাতুও দেওয়া যেতে পারে, তবে খুবই কম, আমি এখানে ওই 1/4 টিস্পুন মতন দিলাম। একেবারে শেষে ধনে দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমাদের পুর রেডি হয়ে গেল। এই পুরটা ঠান্ডা করার জন্য আমি একটি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখানে আলুর দম বানানোর জন্য কিছু মশলা রেডি করতে হবে, তার জন্য আমি এখানে কয়েকটা কাজু এবং 2 টিস্পুন মতন তিল দিচ্ছি, দিয়ে ভিজিয়ে রাখবো। আপনারা যদি তিল না পছন্দ করেন পোস্তও দিতে পারেন, তবে পোস্তর তুলনায় তিলের দামটা অনেকটাই কম এবং হেলদিও বটে, তার জন্য এটা দিলাম। এরপর আরেকটি মশলা বানাবো, তার জন্য মিক্সিং জারে কয়েক টুকরো আদা এবং সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব, কারণ এটা খুবই অল্প পরিমাণে, অনেক সময় মিক্সিং জারে পেস্ট হতে চায় না, তাই আমি এখানে অল্প জল দিয়ে এরকম একটি পেস্ট বানিয়ে নিলাম। আপনারা চাইলে শুকনো শুকনোও করে নিতে পারেন যদি আপনাদের কাছে বেশি পরিমাণে করতে চান এই মশলাটা। এরপর টমেটো কিছুটা পেস্ট বানাতে হবে, তাই আমি মাঝারি সাইজের 3টে টমেটো নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে একেবারে মিহি পেস্ট বানিয়ে নেব। এই রান্নাটি যেহেতু আমি একেবারে নিরামিষ করছি, তাই আমি টমেটো দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ, আদা, রসুন এবং সঙ্গে টমেটোও দিতে পারেন। এটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একেবারে মিহি পেস্ট বানিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে নেব। সমস্ত উপকরণগুলো আগে থেকে জোগাড় করে রেখে থাকলে খুব ভালো মতন আলুর দমটা খুব তাড়াতাড়িভাবে রেডি করা যায়। এখানে আমার টমেটোর পেস্টটা রেডি হয়ে গেছে, আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এদিকে আরও একটি মশলা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও পেস্ট বানিয়ে নেব। ওই অল্প সময় আমি গরম জলের মধ্যেই রেখেছিলাম, তাতে খুব তাড়াতাড়ি এটা পেস্ট করার মতন হয়ে গেছে, তাই আমি এটাও পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। এখানে একদম ছোট সাইজের আলু আমি নিয়ে এসেছিলাম, এই আলুগুলোই সেদ্ধ করতে দিয়েছি। এইগুলো আমি সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এর ছাল বা পিল করে নেব। এরপর আপনারা যদি চান এই আলুগুলোকে হাফ করে নিতে পারেন, তবে যদি আপনাদের কাছে এই আলু না থাকে বড় আলুও
4 খণ্ড করে নিয়ে করতে পারেন। এই ছোটো আলুগুলো দিয়ে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো হয়, তাই আমি এই আলুগুলো দিয়ে করছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে অবশ্যই করবেন। আলুগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো খুব বেশি সেদ্ধ হয়নি আর একেবারে কম সেদ্ধও নয়, এরকম আমি করে নিয়েছি। তাই আলুগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে আর একেবারে নরমও হয়ে যায়নি। সমস্ত আলুগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটি পাত্রের মধ্যে রেখে নেব। এরপর একটি কড়াই বসাবো, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো সাদা তেল। এখানে আমি সাদা তেল বেশ অনেকটা পরিমাণে ব্যবহার করছি। যেহেতু আলুর দম আমরা প্রত্যেক দিন খাই না, মাঝে মাঝেই খেয়ে থাকি, তাই আমরা যখন বানাবো তাই এইভাবে ভালোভাবেই বানিয়ে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে তেলের পরিমাণ কমিয়ে নিতে পারেন। এখানে কড়াইতে যাতে আলুগুলো না লেগে যায় তাই আমি অল্প লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো মতন গরম করে নিয়ে এবং তেল সঙ্গে গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে ভালো মতন ভেজে নেব। আলুগুলো বেশ অনেকটা সময় ধরে একেবারে গোল্ডেন করে ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় আমি যেহেতু আগে লবণ দিলাম এবং অল্প হলুদও দিয়ে দিলাম, এতে আলুর কালারটা খুব ভালো আসবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আলুগুলোকে আমি খুব ভালো মতন ভেজে নেব। আলুগুলো এই ভালো মতন ভাজা হলে আলুর দমের টেস্ট খুবই ভালো হয়। এখন আলুগুলো ভাজা প্রায় হয়ে গেছে। আমি এবার কড়াই থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। অনেক সময় আলু ভাজার সময় নিচে লেগে যেতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে। এরপর ওই তেলের মধ্যে আমি অল্প হিং ফোড়ন দিয়ে প্রথমে কাঁচা লঙ্কা এবং আদার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি মশলা অ্যাড করব। যেমন এখানে বেশি কিছু মশলা দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং অল্প ধনে গুঁড়ো। যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই আমি এইসব মশলাগুলো অবশ্যই ব্যবহার করব। এখানে পেঁয়াজ আদা রসুন ব্যবহার করছি না, আপনারা চাইলে পেঁয়াজ আদা রসুনও ব্যবহার করতে পারেন। এরপর ভালো মতন মশলাটা কষাতে দেব। কয়েক মিনিট মশলাটা কষিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দেব। এই টমেটো পেস্ট দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। টমেটোর যাতে কাঁচা ভাব না থাকে সেদিকে খেয়াল রেখে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে, কারণ এখানে টমেটো পেস্ট বেশ অনেকটা পরিমাণে আছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে টমেটোটা কিছুটা কষানো হয়ে যাবে এবং ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন যখন মশলাটা প্রায় ভালো মতন কষানো হয়ে গেছে, এবার কিছুটা লবণ আমি দিয়ে দিচ্ছি। আলুর দমের প্রয়োজন মতো লবণ দিতে হবে। যেহেতু আলু ভাজার সময় বেশ অনেকটা লবণ দিয়েছিলাম, তাই আমি এখানে 1 টিস্পুন মতন লবণ দিলাম। এবার আবারও ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না হতে দেব। এখানে মশলাটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে অ্যাড করব কাজু এবং তিলের পেস্ট, যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এটা দিয়ে আবারও মশলাটাকে কয়েক মিনিট কষিয়ে নেব। যেহেতু এই মশলাটা এখন কাঁচা আছে তাই গ্যাসের ফ্লেম এখন স্লো রাখবো এবং এই মশলাটি দেওয়ার পর অনেক সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না হতে দেব। এইভাবে একবার আলুর দম বানিয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। যেহেতু নিরামিষ, পুজোর দিনগুলোতেও এগুলো বানানো যেতে পারে এবং নিরামিষ কোনো অনুষ্ঠানেও আপনারা বানাতে পারেন। এরপর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আবারও ভালো মতন কষিয়ে নিচ্ছি। মশলাটা এখন মোটামুটি ভালো মতনই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব। এখন মটরশুঁটিগুলো দিয়ে দিলে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আলু আগে থেকে সেদ্ধ আছে তাই মটরশুঁটি দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ওই 1 মিনিট মতন রেখে দিয়েছিলাম। কয়েক মিনিট পরে মশলাটাও কিছুটা কষানো হয়ে গেল এবং সঙ্গে মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে গেল। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো আমি অ্যাড করে দেবো। সঙ্গে আমি কিছুটা পরিমাণে চিনি দিচ্ছি। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মাল চিনি দিতে পারেন। যেহেতু এখানে অনেকটা টমেটো আছে তাই টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প চিনি দিলাম। এবার আলুটা মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে কয়েক মিনিট ঢাকা দিয়ে দেব। এখানে আলুর পরিমাণ প্রায় 600 গ্রাম পরিমাণে আছে, সেই অনুযায়ী আমি মশলাগুলো নিয়েছি। এবার আলুটাকে খুব ভালো মতন মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব। কয়েক মিনিট কষিয়ে নিয়ে আলুটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য টাইম দেব এবং মশলার সঙ্গে যদি আলুটা কিছুক্ষণ সেদ্ধ হয় তাতে আলুর মধ্যে একটা ফ্লেভারও আসবে। তাই আলুটা এখন আমি ঢাকনা দিয়ে কয়েক মিনিট মশলার সঙ্গে ফুটতে দেব। এখানে চাইলে আপনারা যদি গ্রেভিটা আর একটু পাতলা খেতে চান তবে অল্প জল দিতে পারেন। তো
তবে আমার মনে হয় এখানে জলের কোনো প্রয়োজন নেই। কয়েক মিনিট পরেই দেখুন গ্রেভি থেকে ওপরে তেল ভেসে উঠেছে এবং রান্নাটা প্রায় পুরোপুরি রেডি। এরপর ওপর থেকে অল্প গরম মশলা দিলাম, ওই 2 পিঞ্চ মতন আমি গরম মশলা দিলাম এবং কিছুটা ধনেপাতা দিয়ে তারপর ভালো মতন মিশিয়ে নিলেই রান্নাটা পুরোপুরি রেডি। এবার আমি পরোটা বানিয়ে নেব। এখানে আলুর দম যেহেতু আমার রেডি হয়ে গেছে, আলুর দমটা আমি সাইডে রেখে পরোটা বানিয়ে নেব। পরোটা বানানোর জন্য আমি যে আটা মেখে রেখেছিলাম সেই আটাটা নিয়ে নিচ্ছি। দেখুন আটাটা এই রকম সফট হয়েছে। এবার হাত দিয়ে কয়েক মিনিট একটু এইভাবে দলে নেব। কিছুটা ডলার পরেই তারপরে আমি এর থেকে লেচি কেটে নেব। আর যেহেতু পরোটা তাই একটু বড় সাইজের লেচি হবে। এখানে দেখুন আমি যে পরিমাণ আটা বা ময়দা নিয়েছি এখান থেকে 5টা মতন লেচি হবে। এবার আমি একটা লেচি কেটে নিয়ে ভালো মতন রাউন্ড শেপ করে নিলাম। এবার একটি বাটির মতন এইভাবে শেপ করে নিয়ে এর মধ্যে আমি পুরটা ভরে নেব। যেহেতু পুরের মধ্যে কোনো রকম জল ভাব নেই তাই পুরটা খুব সহজে এর মধ্যে ভরে নিয়ে তারপর আমি মুখটা সিল করে দেব। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আমি এইভাবে করে নিয়েছিলাম। দেখুন হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি চাপ দিয়ে উপরের অংশটা সিল করে নিতে হবে এবং এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর হাতের সাহায্যে ভালো মতন চেপে নিয়ে চাইলে অল্প তেল দিয়ে এটাকে বেলে নেওয়া যেতে পারে। তবে এখানে গুঁড়ি দেওয়ার কোনো প্রয়োজন নেই বা আটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প তেল দিয়েই খুব ভালো মতন এটা বেলা হয়ে যায়। আর এটা বেলার সময় খুব হালকা হাতে বেলে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে ফেটে না যায়। আর এটা দেখুন এই রকম কিছুটা থিকনেসে থাকবে, খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই বা খুব বেশি মোটা রাখারও প্রয়োজন নেই। যদি দেখেন ফেটে যাচ্ছে তাহলে খুব বেশি পাতলা করবেন না, মোটা থাকলেও খেতে ভালোই হবে। এরপর ভাজার জন্য তাওয়ার মধ্যে দেওয়ার পরে এরকম উলটপালট করে নিতে হবে। আমি এখন কোনো রকম তেল ব্যবহার করছি না, এটা তেল ছাড়াও খুব খেতে ভালো হয়। আপনারা চাইলে তেল দিয়ে করে নিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলের বদলে ঘিও দেওয়া যেতে পারে, তবে তেল না দিয়েও এটা বানানো যেতে পারে। যাদের তেল বা ঘিতে প্রবলেম থাকে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন, খুব একটা খারাপ খেতে হয় না তেল ছাড়া। এবার দুটো দিক এইভাবে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। একটি চাটুর সাহায্যে এইভাবে কিছুটা প্রেস করে করে পরোটাগুলো ভেজে নিতে হবে। হালকা হালকা করে প্রেস করতে থাকলে পরোটাগুলো ফুলতে থাকবে এবং খুব ভালো মতন ভাজা হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই পরোটাগুলো ভাজা হয়ে যাবে এক একটা। তো এইভাবে এক একটা পরোটা ভেজে নিতে পারেন। খুব সহজেই পরোটা এবং আলুর দম বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারেন। এখন একটা পরোটা প্রায় ভাজা হয়ে গেছে, কালারটাও খুব ভালো মতন এসে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। আবারও একটা পরোটা বানানোর জন্য এইভাবে লেচি বানিয়ে নিয়েছি এবং একইভাবে আমি একটি বাটির শেপ করে নিয়ে ভেতরে পুরটা ভরে নেব। যতটা ভরা যায় ততটাই ভরে নিতে হবে, খুব কম বা খুব বেশি ভরবেন না। বেশি ভরলে অনেক সময় ফেটে বেরিয়ে যেতে পারে, পরোটা সেক্ষেত্রে ফুলবে না আর ছিঁড়ে যেতেও পারে। তাই এখানে দেখুন প্রায় 2 টিস্পুন মতন আমি দিয়েছি পুর এবং যেরকম গোলা বা যেরকম লেচি থাকবে সেই অনুযায়ী পুর ভরে নেবেন। একইভাবে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি। হাতের সাহায্যে প্রথমে একটু এইভাবে প্রেস করে নিলে বেলতে সুবিধা হয়, আর বেলার সময় একটু হালকা হাতে বেলে নিতে হবে। এইভাবে আমি দ্বিতীয় পরোটাটাও বেলে নিয়েছিলাম এবং একইভাবে ভেজে নেব। এখন দ্বিতীয় পরোটাটাও বেলা হয়ে গেছে। দেখুন থিকনেসটা আমি এইরকমই রেখেছি। এবার আমি গরম তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে ঠিক একইভাবে ভেজে নেব। আগেটাতে অল্প তেল দিয়েছিলাম, এবারটাতেও আমি প্রথমে তেল দেব না, কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন পরোটাটা যত ভালোভাবে ভাজা হবে বা ভালো মতন বেলা হবে এইভাবে কিন্তু ফুলে ফেঁপে উঠবে। যদি পরোটাটা ভালো মতন বেলা হয় তাহলে একটুও ছিঁড়ে যাবে না এবং সুন্দরভাবে পরোটাটা রেডি হয়ে যাবে। এইভাবে আলুর দম এবং পরোটা বানিয়ে সার্ভ করতে পারেন, খেতে অপূর্ব হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।